আপনারা স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন সে খুবই সাধারণ একজন বিকিপার অর্থাৎ মধুর ব্যবসায়ী। সে খুবই সাধারণ জীবনযাপন করত। ঝুট ঝামেলাহীন জীবনে তার একটাই কাজ ছিল মধু সংগ্রহ করা আর সেটা বিক্রি করা। তবে একটা সময় এই সাধারণ মানুষটি বেপরোয়া হয়ে ওঠে। সে একাই যুদ্ধ করতে শুরু করে একদল হ্যাকারের বিরুদ্ধে, যে হ্যাকারগুলো মানুষকে বোকা বানিয়ে তাদের টাকা হাতিয়ে নিচ্ছে। আর এই বিকিপার একাই সে হ্যাকারদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে পুরো সরকারের বিরুদ্ধে চলে যায়। সরকারও রীতিমতো তার পিছু লাগে। কিন্তু এই বিকিপার যেন তেন কোনো ব্যক্তি না, সে একাই কিনা পুরো সরকারকে কাঁপিয়ে দেয়। আর এই সময়ে একটি প্রশ্ন তৈরি হয়, সেটা হচ্ছে এই বিকিপার কি সাধারণ কোনো ব্যক্তি, নাকি তার পরিচয়ের পিছনে লুকিয়ে আছে বড় কোনো রহস্য? আজকে আমরা এই রহস্যই উদ্ঘাটন করব, পাশাপাশি এনজয় করব টান টান উত্তেজনাপূর্ণ আজকের এই গল্পটি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে এবার শুরু করা যাক। আর শুরু করার আগে সবার কাছে একটাই আবদার, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি লাইক, কমেন্টস এবং শেয়ার করে এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন। গল্পের শুরুতেই আমরা যে ব্যক্তিকে দেখতে পাচ্ছি এটাই সেই বিকিপার, যার নাম অ্যাডাম। অ্যাডাম এ সময় মধু সংগ্রহের জন্য একটি স্টোর রুমে ঢুকে পড়ে। এ সময় তাকে একটি বিশেষ ধরনের পোশাক পরতে দেখা যায়। মৌমাছির হাত থেকে বাঁচার জন্য সে বিশেষ এক ধরনের পোশাক পরে সেখান থেকে মধু সংগ্রহ করতে থাকে। অ্যাডাম তার কাজ কমপ্লিট করার পর সেই স্টোর রুম থেকে বেরিয়ে আসে। এ সময় তার সাথে দেখা হয় একটি বৃদ্ধ মহিলার। এই মহিলাটি হলেন মিসেস পার্ক। আসলে এই মহিলাই অ্যাডামকে এখানে হায়ার করে এনেছে, কারণ এই মহিলার বাগান এবং স্টোররুম সহ বিভিন্ন জায়গাতে মৌমাছি বাসা করেছে। আর মৌমাছির অত্যাচারে সেই মহিলাটি কোনোভাবেই সেই জায়গাগুলোতে ভালোভাবে হাঁটতেও পারছিল না। অ্যাডামকে সে এখানে হায়ার করে নিয়ে এসেছে শুধুমাত্র এই মৌমাছির বাসাগুলোকে সরিয়ে নেওয়ার জন্য। অ্যাডাম মৌমাছির এতগুলো বাসা দেখে তাকে জানায় যে অনেক সময় লেগে যাবে। অ্যাডামের একটা কথাতেই সে বুঝে যায় যে আসলেও তার অনেক সময় লাগবে। তাই তাকে সময়ের পাশাপাশি তাকে থাকারও একটি জায়গা করে দেয়, যেন অ্যাডাম আরাম আয়েসে তার কাজ কমপ্লিট করতে পারে। তাদের দুজনের মধ্যেকার কথোপকথন শেষে অ্যাডাম তার খামারে চলে যায়, অর্থাৎ যে খামার থেকে সে মধু চাষ করে। অন্যদিকে আমরা দেখতে পারি মিসেস পার্কার তার ল্যাপটপ নিয়ে তার বাসাতে বসে বসে কাজ করতে থাকে। মিসেস পার্কার একজন টিচার। তিনি তখন তার স্কুলের ডকুমেন্টগুলোই ঘাটাঘাটি করছিলেন। এর কিছুক্ষণের মধ্যেই তার ল্যাপটপের স্ক্রিনে একটি নোটিফিকেশন চলে আসে, যেখানে স্পষ্ট লেখা ছিল তার ল্যাপটপটি এখন ভাইরাস অ্যাটাক করেছে। এমনকি ল্যাপটপ থেকে এই ভাইরাসটি যদি সে ডিলিট করতে না পারে, তাহলে ধীরে ধীরে তার ল্যাপটপের সকল ডেটাই মুছে যাবে। এই ওয়ার্নিং এর পাশাপাশি সেখানে একটি নাম্বারও দেওয়া ছিল, যে নাম্বারে কল দিলে এই ভাইরাসটি তারা কমপ্লিটলি ডিলিট করে দিতে পারবে। তাই মিসেস পার্কার কোনোভাবে দেরি না করে এই নাম্বারটিতে কল দিয়ে বসেন। অন্যদিকে আমরা দেখতে পারি সেই হেল্প সেন্টারে থাকা মিকি নামের একজন ব্যক্তি মিসেস পার্কারের কল রিসিভ করে। এরপর মিসেস পার্কারের সাথে মিকির কথা শুরু হয়। মিসেস পার্কার তার সকল প্রকার সমস্যা মিকিকে খুলে বলে। মিকি প্রথমত চুপচাপ সবকিছু শুনে নেয়। তারপর মিকি মিসেস পার্কারকে বলে, আপনার এই সমস্যার সমাধান একটাই, আর সেটা হলো আপনার সফটওয়্যার আপডেট করতে হবে। এটা আপডেট করার জন্য স্টেপ বাই স্টেপ অনেকগুলো কাজ আছে, যেটা হয়তো আপনি নিজে একা করতে পারবেন না। এই বিষয়ে আমি আপনাকে সহযোগিতা করতে পারি, তবে এটার জন্য আমার দেওয়া একটি সফটওয়্যার আপনাকে ইনস্টল করতে হবে। সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেলে আমি এখানে বসেই আপনার সকল প্রকার কাজ কমপ্লিট করে দিতে পারবো। আর যদি আপনি এই কাজ না করেন, তাহলে আপনার ল্যাপটপে থাকা সকল প্রকার ডেটাই একটা একটা করে মুছে যাবে। আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। মিকি আসলেও মিসেস পার্কারের কোনো কিছুই সলভ করছে না, বরং সে মিসেস পার্কারের সেই ল্যাপটপটি হ্যাক করার জন্য চেষ্টা করছে। এখানে একটি কথা বলে রাখা ভালো, আর সেটি হলো, আপনারা যে মিকির অফিসটি দেখছেন এটা আসলেও একটি বিশাল স্ক্যামিং গ্রুপ। এই অফিসের প্রত্যেকটা মানুষের কাজই হচ্ছে স্ক্যামিং এর মাধ্যমে মানুষকে বোকা বানিয়ে তাদের সকল টাকা লুট করে নেওয়া। মূলত তারা টার্গেট করে যারা কম্পিউটার সম্পর্কে কিছুই জানে না, ঠিক যেমন আজকে তারা মিসেস পার্কারের পিছু লেগেছে। তো যাই হোক, মিসেস পার্কার এবার মিকিকে বিশ্বাস করে তার দেওয়া লিঙ্কে ক্লিক করে বসে। এরপর একটি সফটওয়্যার ইনস্টল হয়ে যায়। সফটওয়্যারটি ইনস্টল হওয়ার সঙ্গে সঙ্গে মিসেস পার্কারের ল্যাপটপটি পুরোপুরি হ্যাক হয়ে যায়। মিকি এবার তার টিমের মাধ্যমে সকল প্রকার ডেটা সেখান থেকে ট্রান্সফার করা শুরু করে। মিকি লক্ষ্য করে মিসেস পার্কারের অ্যাকাউন্ট থেকে বড় বড় লেনদেন করা হয়েছে। তবে এত বড় বড় লেনদেনের পরেও তার অ্যাকাউন্টে এখনো পর্যন্ত $2 মিলিয়ন রয়েছে। আর এই টাকাগুলো মিসেস পার্কারের না। মিসেস পার্কার খুব ভালো একজন ব্যক্তি ছিলেন বলে কিছু চ্যারিটি এবং এতিমখানা তার মাধ্যমে পরিচালিত হতো। এই প্রতিষ্ঠানগুলোর সকল প্রকার ফান্ড তার মাধ্যমে দেখাশোনা হতো। সে এতটাই বিশ্বস্ত ছিল যে এই প্রতিষ্ঠানগুলোর টাকা পয়সা তার অ্যাকাউন্টেই রাখা হতো। এমনকি এই এতিমখানাগুলোর জন্য সে নিজেও অনেক জায়গা থেকে ডোনেশন নিয়ে আসে, আর এই অর্থ দিয়েই সে রীতিমতো সেই প্রতিষ্ঠানে উপকার করে বেড়ায়। মিসেস পার্কারের অ্যাকাউন্টে $2 মিলিয়ন দেখে মিকি রীতিমতো খুশি হয়ে যায়, কারণ সে এবার হ্যাকিংয়ের মাধ্যমে সে টাকাগুলো তার কাছে নিয়ে আসবে। তাই সে চিৎকার করে তার টিম মেম্বারদেরকে বলতে থাকে, এখন আমি কিভাবে হ্যাকিং করব সেটা তোমরা দেখে নাও। এরপরই শুরু হয় তার নাটক। এরপর মিকি মিসেস পার্কারের অ্যাকাউন্টে $50,000 পাঠিয়ে দেয়।
মিসেস পার্কার তখনও পর্যন্ত বুঝতে পারে না যে এই $50,000 কোথায় থেকে আসলো। এর কিছুক্ষণের মধ্যেই পার্কারের কাছে মিকির কল চলে আসে। মিকি তখন তার সাথে অভিনয়ের স্বরে বলতে থাকে, আমার এই টাকা অবশ্যই দরকার। ভুল করে আমার কোম্পানির টাকা আপনার অ্যাকাউন্টে চলে গেছে। এই টাকা যদি আমার কোম্পানিকে আমি পরিশোধ করতে না পারি তাহলে আমার চাকরিও থাকবে না। তাই দয়া করে যদি আপনি আপনার অ্যাকাউন্টটি আমার সাথে শেয়ার করেন তাহলে সেই টাকাটা আমি ফিরিয়ে নিতে পারবো। মিসেস পার্কার তখন তার কথা শুনতে থাকে। প্রথমত সে অনেকটাই নারাজ ছিলেন, কারণ সে ভাবতে থাকে তার অ্যাকাউন্টের পাসওয়ার্ড কোনোভাবেই তাকে দিয়ে দেওয়া উচিত না। কিন্তু মিসেস পার্কার তো এতটাও কঠিন মানুষ না। সহজ সরল এই মানুষটি শেষ পর্যন্ত বিশ্বাস করে ফেলে যে যদি এই অ্যাকাউন্টের পাসওয়ার্ড তাকে না দেওয়া হয় তাহলে তার চাকরি হয়তো আর থাকবে না। আর সে কোনোভাবেই চায় না যে তার জন্য কোনো একটা ব্যক্তির চাকরি চলে যাক। তাই একটা সময় সে খুব সহজেই তার পাসওয়ার্ডটি সে ব্যক্তিকে দিয়ে দেয়। আর এই পাসওয়ার্ডটি পাওয়ার সঙ্গে সঙ্গে মিকি মিসেস পার্কারের অ্যাকাউন্টের সকল টাকাই সরিয়ে নেয়। মিসেস পার্কার তখন তার অ্যাকাউন্টের দিকে তাকিয়ে দেখে তার অ্যাকাউন্টে আর কোনো টাকাই নেই। তার ব্যালেন্স তখন 0। সে তখন হতভম্ব হয়ে যায়। তার বুঝতে আর কোনো কিছুই বাকি থাকে না। মিসেস পার্কার অনেক ঘামতে শুরু করে। তিনি ভাবতে থাকেন টাকা না থাকায় এতিমখানার বাচ্চাগুলো না খেয়ে মারা যাবে, যে বিষয়টি তার কোনোভাবেই ভালো লাগে না। অন্যদিকে আমরা অ্যাডামকে দেখতে পারি সে মৌচাক থেকে মধু সংগ্রহ করে একটি কাচের জারে দুলতে থাকে, কারণ এই জারের মধু আজকে সে মিসেস পার্কারকে উপহার দেবে। মধুবর্তী সেই কাচের জারটি নিয়ে সে অ্যাডামের বাসার দিকে রওনা হয়। একটা সময় সে লক্ষ্য করে মিসেস পার্কারের বাসায় কোনো লাইট জ্বলছে না, এমনকি মেইন দরজাও খোলা ছিল। তাই সে সন্দেহ করে বসে এই বাসাতে হয়তো কোনো সমস্যা হচ্ছে। তাই মিসেস পার্কারের কিচেন রুম থেকে একটি ছুরি নিয়ে সে মিসেস পার্কারের রুমের দিকে রওনা হয়। মিসেস পার্কারের রুমে প্রবেশ করা মাত্র সে দেখতে পারে একটি গান মেঝেতে পড়ে আছে। ঠিক এ সময় অ্যাডামের পিছনে মিসেস পার্কারের মেয়ে এসে তাকে গান পয়েন্টে নিয়ে নেয়। এমনকি তারা সামনে তাকাতেই দেখে মিসেস পার্কার অলরেডি মারা গেছে। আর পরিবেশ দেখে বোঝাই যাচ্ছিল যে এই পিস্তলের মাধ্যমেই মিসেস পার্কার মারা গেছে। তবে মিসেস পার্কার কিভাবে মারা গেছে তা আমরা দেখতে পারি না। তবে এ সময় মিসেস পার্কারের মেয়ে ভেরন ভাবতে থাকে যে অ্যাডাম হয়তো তার মাকে মেরে ফেলেছে, কারণ তখনও পর্যন্ত অ্যাডামের হাতে ছুরি ছিল। বন্ধুরা, এখানে মিসেস পার্কারের মেয়ে ভেরনকে যে আপনারা দেখতে পাচ্ছেন সে আসলেও একজন FBI এজেন্ট। তো যাই হোক, সন্দেহবশত তারা অ্যাডামকে তুলে নিয়ে যায়। এরপর তারা তাদের অফিসে অ্যাডামকে নিয়ে গিয়ে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করতে থাকে। অন্যদিকে ঘটনাস্থলের সকল কিছু রিসার্চ করে সবাই জানতে পারে যে মিসেস পার্কার আসলে আত্মহত্যা করেছে। এখানে অ্যাডামের কোনো হাতই নেই। অন্যদিকে অ্যাডামের কথাতেও সবাই বুঝতে পারে যে আসলেও অ্যাডাম খুন করেনি, যার কারণে অ্যাডামকে তারা ছেড়ে দেয়। অন্যদিকে ভেরোনা বুঝতে পারছিল না যে তার মা কিভাবে মৃত্যুবরণ করলো। এমন জলি মাইন্ডেড একজন ব্যক্তি কিভাবে আত্মহত্যা করতে পারে। সে সারা রাত ভর এগুলো রিসার্চ করতে থাকে। একটা সময় সে স্পষ্ট বুঝতে পারে যে আসলেও তার মা হ্যাকারের পাল্লায় পড়েছিল, অর্থাৎ সেই স্ক্যামারদের পাল্লায় পড়েছিল। এই কষ্ট সে সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে, কারণ এই টাকাগুলো ছিল অনাথ বাচ্চাদের। এই টাকাগুলো না থাকার কারণে অনাথ বাচ্চাগুলো না খেয়ে মরবে, এই কথা চিন্তা করেই তার মা মারা গেছে। সবকিছু ক্লিয়ারলি বোঝার পরে ভেরোনা অ্যাডামের সাথে দেখা করতে যায় তাকে সরি বলার জন্য। এরপর সেদিনের বিষয়টি আরও বিস্তারিত জানার জন্য অ্যাডামকে সে তার বাসায় ডেকে নেয়। বাসায় ডেকে নেওয়ার পর ভেরোনা অ্যাডামকে জানায়, আমার মা তো খুব শান্ত প্রকৃতির ব্যক্তি ছিল, পাশাপাশি সে খুবই সহজ সরল ছিল। তার অনুপ্রেরণাতেই অনেক মানুষ বেঁচে থাকার শক্তি পেত। আজ সেই মানুষটি কিনা আত্মহত্যা করেছে। এই ঘটনার পিছনে লুকিয়ে আছে কিছু স্ক্যামার, যারা হ্যাকিংয়ের মাধ্যমে আমার মার সাথে ফ্রডিং করেছে, হাতিয়ে নিয়েছে তার সকল টাকায়। আর এইসব কথা শেষ হওয়ার পর অ্যাডাম তাকে বলে, আমার কিছু কাজ আছে, আমাকে আমার খামারে ফিরতে হবে। ভেরোনাও তাকে বিদায় জানায়। অ্যাডাম এরপর তার খামারে গিয়ে মোচাক থেকে একটি ফোন বের করে। এরপর সে একটি সিক্রেট এজেন্সিতে কল দিয়ে বসে, যে এজেন্সি সম্পর্কে এখনো পর্যন্ত আমরা অজ্ঞাত। আসলে অ্যাডাম মিসেস পার্কারের মৃত্যুতে অনেকটাই কষ্ট পেয়েছে, কারণ সে মিসেস পার্কার সম্পর্কে অনেক কিছুই জানত। মিসেস পার্কারের একটি ছেলে ছিল যে আর্মিতে জব করত। একটি মিশন কমপ্লিট করতে গিয়ে সে মিশনেই সে মারা গেছে, যার কারণে সে অ্যাডামের দিকে যখন তাকাতো সে বুঝতে পারত যে তাকে সে ছেলের মতোই দেখত। যার কারণে অ্যাডাম এবার বেশ সিরিয়াস হয়ে পড়ে। তার লক্ষ্য একটাই, মিসেস পার্কারের মৃত্যুর পিছনে যারা যারা দায়ী তাদের কাউকেই সে এবার ছাড়বে না। তো যাই হোক, অ্যাডাম যে সংস্থাতে কল দেয় সেই সংস্থাটা আসলে কিসের সংস্থা এটা খুব একটা ভালোভাবে জানা যায় না। তবে এটা বোঝা যায় যে এটা কোনো গোপন একটা সংস্থা হতে পারে, যেখানে অ্যাডাম হয়তো আগে কাজ করত, এখন সে রিটায়ারমেন্ট অবস্থায় আছে। তবে এখানে সে কল করে জানতে চায় যে মিসেস পার্কারকে সেদিন কল কে করেছিল। তবে এখানে একটি কথা বলে রাখা ভালো, মিকির যে স্ক্যামিং কোম্পানি সেটা কিন্তু আসলেও এতটাই গোপন যে কেউই জানে না। এমনকি বলাই যেতে পারে যে FBI এজেন্টের কাছেও সেই কোম্পানি নিয়ে কোনো তথ্যই নেই, কিন্তু এই কোম্পানির মাধ্যমে ভিকটিমদের তারা ঠিকই চেনে। যার কারণে ভেরোনা নিজেও জানে না আসলে কোথায় গেলে এই কোম্পানির তথ্য সে পাবে। তবে অ্যাডামের তৎপরতায় বোঝা যাচ্ছিল যে তার কাছে এই কোম্পানির তথ্য বের করা খুব একটা কঠিন হবে না।
সে এখন যেখানে কল করে বসেছে সে কোম্পানি একমাত্র সেই মিকির কোম্পানি সম্পর্কে জানাতে পারবে। তো যাই হোক, একটা সময় মিকির সেই কোম্পানি সম্পর্কে কিছু তথ্য নিয়ে সে কোম্পানির উদ্দেশ্যে সে রওনা হয়। কোম্পানির সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে দুজন ব্যক্তির সাথে তার দেখা হয়। তারা হয়তো এই কোম্পানির গার্ড। অ্যাডামকে সেই কোম্পানিতে ঢুকতে দেখে রীতিমতো তাকে আটকে দেওয়া হয়। কিন্তু সত্যি বলতে এই দুজন ব্যক্তি অ্যাডামের কাছে কিছুই না। খুব সহজেই সেই দুজন ব্যক্তিকে সে কুপকাত করে রিসেপশনে পৌঁছায়। এ সময় অ্যাডামের হাতে ছিল গ্যাসোলিন, যেটার মাধ্যমে পুরো কোম্পানিকে সে জ্বালিয়ে দিতে চায়। অ্যাডাম এখানে পৌঁছার পর আমরা দেখতে পারি এই কোম্পানির নাম হচ্ছে ইউনাইটেড ডেটা গ্রুপ। অর্থাৎ এই কোম্পানির নাম দেখে বোঝাই যাচ্ছিল তারা ডেটা নিয়ে কোনো একটা কাজ করে, কিন্তু সেটার আড়ালে তারা যে স্ক্যামিং করে সেটা তো কেউই জানে না। অ্যাডাম এই সময় রিসেপশনের সে মেয়েটিকে জানায় এখনই এই কোম্পানির সবাইকে বেরিয়ে যেতে বলেন, কারণ আমি কিছুক্ষণের মধ্যে পুরো কোম্পানি আগুন লাগিয়ে দেব, ধ্বংস করে দিব সবকিছুই। এরপর অ্যাডাম অফিসের সেই মেইন রুমে চলে যায়, যেখানে অনেকগুলো হ্যাকার বসে অনেক মানুষের সাথে স্ক্যামিং করছে। এরপর সেখানকার কর্মীদের সে পেটাতে শুরু করে, যেন তারা ভয়ে আর কোনোদিনও এ ধরনের কাজ করতে না পারে। এর মধ্যেই সেখানে মিকি চলে আসে, অর্থাৎ সেই কুলাঙ্গার ব্যক্তিটি, যে ব্যক্তিটি মিসেস পার্কারের সকল টাকায় হাতিয়ে নিয়েছে। এ সময় মিকির সাথে দুটি গার্ডও ছিল, কিন্তু আগেই বলেছি দুজন তিনজন ব্যক্তি তো এই অ্যাডামের কাছে কিছুই না। অ্যাডাম রীতিমতো তাদেরকেও ধুরুমধারুম পেটাতে শুরু করে। এরপর ফ্লোরে সে ফুয়েল ঢালতে থাকে। এরপর এই কল সেন্টারে সে এমন একটি সিস্টেম চালু করে দেয় যে এই কল সেন্টার থেকে কোনোভাবে যদি বাইরে একটি মাত্র কল যায় তাহলে পুরো বিল্ডিং ধ্বংস হয়ে যাবে। আর এর কিছুক্ষণের মধ্যেই অটোমেটিক্যালি একটি কল বাইরে চলে যায়, যার ফলে এই বিল্ডিংটি সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যায়। এরপর মিকি তার অফিসের এমন নাজেহাল অবস্থার বিষয়টি তার বসকে কল করে জানায়। আর তার বসের নাম হচ্ছে ডেরেক, যে কিনা বলতে পারেন ধনীর অলাদ। অনেক বেশি টাকা পয়সার ফলে সে একবারে ডিরেল্ড হয়ে গেছে। খারাপ কাজ যত প্রকারই থাকুক না কেন এই ধরনের ব্যক্তিদের কাছে কোনো কিছুই না। তো যাই হোক, ডেরেক তখন মিকিকে বলে যেভাবেই হোক এই ব্যক্তিকে তোমাকে খুঁজে বের করতে হবে। হয়তো রিসেন্টলি কোনো জায়গা থেকে বড় মাপের চুরি করেছো, অথবা টাকা হাতিয়ে নিয়েছো, আর এই ব্যক্তিটি তাদের মধ্যে থেকেই কেউ একজন হবে। দ্রুত তথ্য নিয়ে সেই ব্যক্তি সম্পর্কে সকল তথ্যই আমাকে জানাও। ডেরেকের নির্দেশনা অনুযায়ী তারা অ্যাডামের পিছু লাগে, কারণ তারা এতদিনের রিসার্চ করে অ্যাডামকে খুঁজে পেয়েছে। তারা জানতে পেরেছে যে মিসেস পার্কারের পাশে অ্যাডাম নামের এই ব্যক্তিটি একমাত্র থাকত। তারা অ্যাডামের খামারে গিয়ে মৌমাছির বক্সগুলো গুলি করে উড়িয়ে দেয়। এরপর তারা অ্যাডামকে ফলো করতে শুরু করে। সোজা পৌঁছে যায় অ্যাডামের মধু তৈরির সেই গ্যারেজে। গ্যারেজে যাওয়ার পরে তারা প্রচণ্ড উৎপাত করতে থাকে। চারিদিকে হাতের কাছে যা কিছুই পাচ্ছিল সবকিছুই ফেলে দিচ্ছিল। তারা এই সময় বারবার অ্যাডামকে সামনে আসতে বলে। তারা ভাবতে থাকে অ্যাডামকে আজকে একদমই শেষ করে ফেলবে, কিন্তু তারা এসব করার মধ্য দিয়ে কতটাই যে ভুল করছিল সেটা কিছুক্ষণের মধ্যেই তারা বুঝে ফেলে। অ্যাডাম এ সময় প্রচণ্ড রাগে একে একে সবাইকে মারতে শুরু করে। একজন একজন করে সবাইকে মরতে দেখে মিকি অনেক ভয় পেয়ে যায়। কিন্তু মজার ব্যাপার হলো মিকি এখনো পর্যন্ত অ্যাডামকে দেখেনি, শুধু তার সঙ্গের সাথীদের মরতে দেখেছে। আসলেও এই সময় অ্যাডামকে যতটাই দেখা যাচ্ছিল ঠিক ততটাই মনের মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছিল, আর সেটা হলো অ্যাডাম নামের এই ব্যক্তিটি আসলেও কে? একজন সাধারণ মানুষ এত ভয়ানক কিভাবে হয়? আসলেও কি লুকিয়ে আছে তার পরিচয়ের পেছনে? যাই হোক, এই প্রশ্নের উত্তরগুলো আমরা বিশেষ একটি মুহূর্তে পেয়ে যাব। মিকি এ সময় ভয়ে চারদিকে ফাঁকা গুলি করতে থাকে। সে ভাবতে থাকে এই গুলির সাউন্ডে হয়তো অ্যাডাম এখান থেকে পালিয়ে যাবে, কিন্তু অ্যাডাম কি এত সহজে পালিয়ে যাওয়ার ব্যক্তি? সে শেষ পর্যন্ত মিকির পেছনে এসে দাঁড়ায়। অ্যাডাম তখন মিকিকে বন্দি করে তার হাতের আঙ্গুল কেটে দেয়। মিকি এ সময় একটি গাড়ি নিয়ে পালাতে শুরু করে। গাড়ির ভিতরে থাকতেই সে তার বস ডেরেককে কল দিয়ে বসে। ডেরেক তখন মিকির কাছ থেকে অ্যাডাম সম্পর্কে সকল তথ্য জেনে খুবই ভয় পেয়ে যায়, কারণ মিকির গ্রুপের প্রত্যেকটা ব্যক্তির কাছে গান ছিল, কিন্তু অ্যাডামের কাছে কোনো প্রকার গান না থাকা সত্ত্বেও সবাইকে সে মেরে ফেলেছে। এমনকি শেষ পর্যন্ত মিকির হাতের আঙ্গুলও সে কেটে দিয়েছে। তো যাই হোক, ফোনে কথা চলাকালীন অবস্থাতেই অ্যাডাম মিকিকে ধরে ফেলে। এরপর অ্যাডামের গাড়ির সাথে মিকিকে বেঁধে সোজা সেখানকার পানিতে ফেলে দেয়। মিকিকে মেরে ফেলার পর ফোন কলে থাকা ডেরেকের সাথে অ্যাডাম কথা বলতে শুরু করে। অ্যাডাম ডেরেককে বলে খুব শীঘ্রই তোর সাথে দেখা হবে, আমি তোর শেষ দেখে ছাড়ব। ডেরেক বলে আমার সাথে পাঙ্গা লড়লে খুব একটা ভালো হবে না বলে দিচ্ছি, কারণ তুই জানিস না যে তুই কার সাথে কথা বলছিস। তবে কথা শেষে ডেরেকের অবস্থা দেখে বোঝা যাচ্ছিল যে সে অনেক ভয় পেয়ে গেছে, কারণ অ্যাডামের কাজও যেরকম ভয়ঙ্কর, কথাও সেরকম ভয়ঙ্কর। এর মধ্যে আমরা দেখতে পারি এফবিআই গ্রুপ অলরেডি জেনে গেছে যে ইউনাইটেড ডেটা গ্রুপে আগুন লেগেছে, তাই তারা সবকিছু ইনভেস্টিগেশন করার জন্য এই অফিসের সামনে চলে আসে। এখানে আসার পর ভেরোনা সহ অন্যান্য এফবিআই এজেন্টরা জানতে পারে যে মাথায় টাকওয়ালা লম্বা করে একজন ব্যক্তি এ সব কিছু করেছে। সে একাই কিনা সকল ব্যক্তিকে মেরে আবার এখানে আগুন লাগিয়ে গেছে। এই কথা চলতে না চলতে ভেরনের কাছে একটি কল আসে। কলটির মাধ্যমে সে জানতে পারে মিসেস পার্কার অর্থাৎ তার মায়ের স্টোর রুমেও আগুন লাগানো হয়েছে। সেটা জানতে পেরে সঙ্গে সঙ্গে সেখানে সে উপস্থিত হয়। অনেক ইনভেস্টিগেশনের মাধ্যমে সে জানতে পারে যে এই বিষয়টির সাথেও অ্যাডাম জড়িত আছে।
আর এ সময় সে সন্দেহ করতে থাকে যে তার মার মৃত্যুর জন্য হয়তো অ্যাডাম একাই সবকিছু করছে, কিন্তু তারপরে শত সে যা কিছু করছে সবকিছুর জন্য আইনের কাছে সে অপরাধী। এর কিছুক্ষণের মধ্যেই মিকির লাশ খুঁজে পাওয়া যায়। পরপর এতগুলো দুর্ঘটনার জন্য পুলিশের দল একদমই দিশেহারা হয়ে পড়ে। তারা বুঝতেই পারছিল না যে কোন বিষয়টি নিয়ে তারা আগাবে। এমনকি তারা বুঝতেও পারছিল না যে আসলেও সবকিছুর মাস্টারমাইন্ড একজনই ছিল, আর সেটি হলো অ্যাডাম। এরপর আমরা ডেরেককে ওয়েলসের সাথে কথা বলতে দেখি। ওয়েলস নামের এই ব্যক্তিটি প্রাক্তন সিআইএ ডাইরেক্টর। ডেরেক এ সময় ওয়েলসের কাছে অ্যাডাম সম্পর্কে সবকিছু জানিয়ে দেয়। অ্যাডাম সম্পর্কে সবকিছু শুনে ওয়েলস নিজেও চিন্তিত হয়ে পড়ে। ওয়েলস এ সময় প্রচণ্ড রেগে গিয়ে ডেরেককে বলে, তুমি কেন তার সাথে লাগতে গেলে? অ্যাডাম আসলেও খুবই বিপজ্জনক একজন ব্যক্তি, কারণ সে একজন বিকিপার। আর তুমি হয়তো বিকিপারদের সম্পর্কে কিছুই জানো না। তারা যে কোনো মিশনে হাত দিলে সেটা শেষ না করে কোনোভাবেই ছাড়ে না। এর মধ্যেই ডেরেকের মা ওয়েলসকে কল করে বসে। এখানে বলে রাখা ভালো যে ডেরেকের মা ড্যান একজন রাষ্ট্রপতি। তাই সে যখন ওয়েলসকে কল করে ডেরেককে সহযোগিতা করতে বলে, ওয়েলসের আর কোনো উপায় থাকে না। সে সঙ্গে সঙ্গে ডেরেককে সহযোগিতা করার জন্য রাজি হয়ে যায়। তো যাই হোক, এর পাশাপাশিও আমরা দেখতে পারি যে ওয়েলসের সাথে ড্যানের একটি আলাদা সম্পর্ক রয়েছে। অর্থাৎ বলাই যেতে পারে যে ওয়েলসের সাথে ড্যানের একটি ভালোবাসার সম্পর্ক আছে। কিন্তু অ্যাডাম তো তাদের সবকিছুর মধ্যে বাম হাত ঢুকিয়ে দিয়েছে। এখন অ্যাডামকে যদি না থামানো যায় তাহলে সবকিছুই শেষ হয়ে যাবে, কারণ সে একজন বিকিপার। আর এই বিকিপারটি সাধারণ কোনো বিকিপার না, অর্থাৎ মধু সংগ্রহকারী না। আসলে বিকিপাররা সিক্রেট এজেন্সির কেউ, যাদেরকে থামাতে হলে বিকিপারই লাগবে। অর্থাৎ একজন বিকিপারকে থামাতে গেলে একটি বিকিপারই লাগবে, কোনোভাবেই অন্য কেউই তাদেরকে থামাতে পারবে না। এ সময় প্রাক্তন সিআইএ এজেন্টের ডিরেক্টর ওয়েলস বর্তমান ডিরেক্টরকে কল দিয়ে বসে। এমনকি তাকে কল দিয়ে অ্যাডাম সম্পর্কে সবকিছুই জানিয়ে দেয়। তাকে সে জানায় অ্যাডাম নামের এই বিকিপার 7 জন ব্যক্তিকে হত্যা করেছে। এবার যে করেই হোক অ্যাডামকে থামাতেই হবে। এ সময় সিআইএর ডিরেক্টর বিকিপারের কথা শুনে অনেকটাই ভরকে যায়, কারণ তারা জানে বিকিপাররা কতটা ভয়ানক হয়। তারা অ্যাডাম সম্পর্কে জানতে গিয়ে অ্যাডামের বার্থডেট ছাড়া আর কোনো কিছুই জানতে পারে না। আর এখান থেকে বড়জোর আরেকটি বিষয় জানা যায় যে সে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিল। এছাড়া এই বিকিপার অর্থাৎ অ্যাডাম সম্পর্কে তারা কোনো তথ্যই বের করতে পারে না। আর জানবি বা কী করে? তাকে আইডেন্টিফাই করার মতো কোনো কিছুই সে ব্যবহার করে না। অ্যাডাম সম্পর্কে এইটুকু তথ্য জানার পর বর্তমান সিআইএ ডিরেক্টর ওয়েলসকে ফোন করে বলে আসলেও অ্যাডাম একজন বিকিপার, আর এই বিকিপাররা খুবই ভয়ানক হয়। এরা আসলেও একটি দেশের জন্য একদম সিক্রেট এজেন্সির হয়ে কাজ করে, যাদের কাছে আইন বলতে কিছু নেই। দেশের ভালো করার জন্য যদি আইনকেও লঙ্ঘন করতে হয় তাতেও তাদের কোনো যায় আসে না। আর এই বিকিপাররা যদি কোনো মিশন হাতে নেয় তাহলে সেটা তার জীবন দিয়ে হলেও শেষ করে ছাড়ে। অ্যাডাম বর্তমানে বিকিপার থেকে রিটায়ার্ড, তাই সে নিজের মতো জীবনযাপন করছিল। কিন্তু এখন যা কিছু করছে সে তার বিবেক থেকে করছে। আর তাকে থামানোর জন্য সিআই ডিরেক্টর আরেকটি বিকিপারকে হায়ার করেছে। যদিও সে বিকিপারটি অনেকটাই পাগলাটে, তবুও তাকে দিয়েই কাজ করাতে হবে। আর এই জন্য সে ডিরেক্টর ওয়েলসকে টেনশন করতে একদমই না করেছে। এরপর দেখা যায় অ্যাডাম যখন তার গাড়ির ফুয়েল তুলছিল ঠিক তখনই সে বিকিপার তার উপর হামলা করে বসে। আমরা এ সময় সে বিকিপারকে দেখতে পারি সে আসলে একটি মেয়ে মানুষ। তার আচার আচরণ দেখেও বোঝা যাচ্ছিল সে আসলেও একটি পাগলাটে টাইপের মেয়ে। ফাইটিংয়ের সময় তার সামনে যে আসুক না কেন তাকেই গুলি করে দিচ্ছিল। তবে এই বিকিপার মেয়েটিকেও খুব সহজেই অ্যাডাম মেরে ফেলে, এমনকি তার হাতের আঙ্গুলও সে কেটে নিয়ে চলে যায়। এই ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে বর্তমান সিআইএ ডিরেক্টর এই বিষয় সম্পর্কে ওয়েলসকে জানিয়ে দেয়। সে তাকে আরও জানায় এই বিষয়টি আরও কমপ্লেক্স হতে যাচ্ছে, যার কারণে বিকিপার সংস্থা কোনোভাবেই এই বিষয়ে লাইবিলিটিস আর নিতে চাচ্ছে না। কারণ অ্যাডাম তো একসময় তাদের হয়েই কাজ করত, এখন তো অ্যাডাম তাদের হয়ে আর কাজ করে না। তাই অ্যাডামের কোনো লাইবিলিটিস তারা আর নিতে চায় না। তাই এই বিষয়ের সবকিছু এবার ওয়েলসকেই করতে হবে। এরপর দেখা যায় এবিআই এজেন্টগুলো সেই ফুয়েল স্টেশনে পৌঁছে যায়। সেখানে গিয়েই তারা মৃত বিকিপারটিকে দেখতে পারে। আশ্চর্যজনকভাবে অ্যাডামের মতোই সে মেয়ে বিকিপারটিরও কোনো পরিচয় পাওয়া যায় না। এমনকি এই মেয়ে বিকিপারটি যে গান ব্যবহার করছিল সেটা দেখেও সিআইএ এজেন্ট একদমই হতভম্ব হয়ে যায়, কারণ এই ধরনের গানগুলো একমাত্র সরকারি এজেন্সি ব্যবহার করতে পারে। সবকিছু নিয়ে সিআইএ এজেন্টদের কাছে বিকিপারদের নিয়ে একটি খটকা লেগে যায়। তারা ভাবতে থাকে অবশ্যই বিকিপার বিষয়টার মধ্যে কোনো একটা রহস্য লুকিয়ে আছে। অন্যদিকে আমরা দেখতে পারি অ্যাডাম সে মেয়ে বিকিপারের আঙ্গুল কেটে নিয়ে গিয়ে তার গ্যারেজের লকটি খুলে ফেলে। এরপর সে বিকিপারের ডিভাইস ব্যবহার করে স্ক্যামারদের হেড অফিসের লোকেশন খুঁজে বের করে। এরপরে আমরা দেখতে পারি ওয়েলস মাফিয়া গ্রুপের সাথে দেখা করে। তাদেরকে সে টাকার বিনিময়ে হায়ার করে বিকিপারের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। ওয়েলস তখন বিকিপারদের সম্পর্কে সকল তথ্যই সে টিম মেম্বারদের জানাতে থাকে। সে বলতে থাকে বিকিপাররা সিক্রেট মিলিটারি এজেন্সির হয়ে কাজ করে, আর এই এজেন্সি এতটাই হিডেন যে তাদের সম্পর্কে কেউই জানে না। এমনকি আপনারা বলতেই পারেন যে দেশের সরকার পর্যন্ত তাদের সম্পর্কে জানে না। বিকিপারদের এতটাই স্পেশালি তৈরি করা হয় যে তারা একাই 100 জন সিআইএ এজেন্টের সমান।
তাই তাদেরকে অবহেলা করা মানে নিজের মৃত্যুর সাথে খেলা করা। আসলে বিকিপারদের কাজ হচ্ছে সমূলে সবকিছু তুলে ফেলা, ঠিক যেমনটা সত্যি সত্যি মৌমাছিদের মধ্যে ঘটে। রানী মৌমাছি যখন মৌচাক সামলাতে না পারে তখন রানী মৌমাছিকে এভাবেই মেরে ফেলা হয়। আর যে মৌমাছিগুলো রানী মৌমাছিকে মেরে ফেলে তারাই মূলত বিকিপার। তারা একটি অপারগ রানী মৌমাছিকে মেরে ফেলে অন্য একটি রানী মৌমাছিকে সেখানে বসিয়ে দেয়। আমাদের দেশের এই বিকিপাররাও ঠিক তাই। তাই তাদের সাথে ফাইট করার সময় মনে রাখবে যে তোমরা কার সাথে ফাইট করছো। বিকিপারের সাথে ফাইট করতে গিয়ে একটি ভুল করা মানেই নিজের মৃত্যু ডেকে নিয়ে আসা। এরপর ভেরোনা রিসার্চের মাধ্যমে অ্যাডামের সকল প্রকার উদ্দেশ্যই বুঝে ফেলে। সে রীতিমতো অফিসে গিয়ে তার সিনিয়র এজেন্টের সাথে কথা বলতে থাকে। সে জানায় অ্যাডাম হয়তো এবার বোস্টনে যাবে, কারণ ইউনাইটেড ডেটা গ্রুপের হেড অফিস 9 স্টার সেখানেই অবস্থিত। ভেরনের কথা শুনে তার সিনিয়র অ্যাডামকে থামানোর জন্য সকল প্রকার পারমিশন তাকে দিয়ে দেয়। ভেরন এবার FBI টিম 9 স্টার অফিসের উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। এ সময় দেখা যায় 9 স্টার অফিসে হ্যাকিংয়ের মাধ্যমে অন্যের টাকা হাতিয়ে নেওয়ার ধুম পড়ে গেছে। FBI এজেন্ট তখন সেখানে ঢুকে সবাইকে বলতে থাকে তোমরা সবাই এখান থেকে বেরিয়ে যাও, কারণ কিছুক্ষণের মধ্যে বিকিপার এখানে অ্যাটাক করতে পারে। তখন সেই অফিসের ম্যানেজার কোনোভাবেই তাদের কথা না শুনে তাদের বস ডেরেককে কল দিয়ে বসে। ডেরেক তখন FBI এর উদ্দেশ্যে জানিয়ে দেয় যে এটা তাদের মেইন অফিস, এখন তাদের ইনকামের কাজ চলছে, তারা যেন কোনোভাবেই এখানে স্টে না করে, এখনই তাদেরকে এখান থেকে চলে যেতে বলে। অ্যাডাম তখন তাদের এমনভাবে মারতে থাকে যে যেগুলো দেখার মতো ছিল। এতগুলো পুলিশ থাকা সত্ত্বেও একজন ব্যক্তি অর্থাৎ অ্যাডামের কিছুই তারা করতে পারছিল না। অ্যাডাম কখনো তাদেরকে ট্র্যাপ দিয়ে মেরে ফেলছে, আবার কখনো লিফটের চাপে মেরে ফেলছে। এর মধ্যে চোখের পলকে সবাইকে মেরে ফেলার পরে সে সোজা সেই ম্যানেজারকে ধরে বসে। ম্যানেজারের কাছ থেকে সে সকল প্রকার ডিটেল চেয়ে বসে। ম্যানেজার তার ধুন্দুমার খেয়ে তাকে সকল প্রকার ডেটা জানিয়ে দেয়। এ সময়ের মধ্যে আমরা ভেরনকেও সেখানে উপস্থিত দেখতে পারি। সে তার টিম নিয়ে রীতিমতো এর ভিতরেই সেখানে উপস্থিত হয়েছে। ভেরন তখন চিৎকার করে অ্যাডামকে স্যারেন্ডার করতে বলে। অ্যাডাম তখন ভেরনকে বলে এই ব্যক্তিগুলোই তোমার মায়ের মৃত্যুর জন্য দায়ী, আমি যদি তাদেরকে শাস্তি দিই তাহলে আমার কি দোষ। এই কথা বলে অ্যাডাম সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তবে অ্যাডাম চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে একটি ছবি পড়ে থাকে। ভেরোনা ছবিতে ডেরেককে দেখতে পারে, যেটা দেখে তার বুঝতে আর বাকি থাকে না যে অ্যাডামের নেক্সট টার্গেট এখন ডেরেক, যে কিনা বর্তমান রাষ্ট্রপতির ছেলে। এখন অ্যাডাম যদি তাকে সরিয়ে ফেলে তাহলে সারা দেশে দাঙ্গা হাঙ্গামায় বেঁধে যাবে। এর মধ্যে ওয়েলসের সাথে ড্যানের কথা হয়। ড্যান সবকিছু জানার পরে ওয়েলসকে সে জানায় ওয়েলস অবশ্যই যেন ডেরেককে ড্যানের কাছে পাঠিয়ে দেয়, বাকি সবকিছু ড্যান দেখে নেবে, অর্থাৎ ডেরেকের মা নিজেই দেখে নেবে। অন্যদিকে আমরা ভেরোনাকে অনেকটাই টেনশনাল দেখি, কারণ সে ভাবতে থাকে অ্যাডাম তো তার মার মৃত্যুর জন্যই কাজ করে যাচ্ছে। অন্যদিকে অ্যাডাম নিজেই যা কিছু করছে সবকিছুই আইনের বিরুদ্ধে। আইনের দিক থেকে দেখতে গেলে অবশ্যই অ্যাডামকে তার থামানো উচিত। অন্যদিকে তার মায়ের দিকে যদি সে তাকায় তাহলে অবশ্যই অ্যাডামের সহযোগিতা করা উচিত। তবে একটা পর্যায়ে ভেরোনা ডিসিশন নেয় যে সে আইনের সাথেই থাকবে, অর্থাৎ অ্যাডামকে তার ধরতেই হবে। ভেরোনা এ সময় তার সিনিয়রের সাথে আবারও কথা বলতে থাকে। প্রেসিডেন্টের ছেলে ডেরেককে খুন করতে যাচ্ছে, যে কথাটি শুনে তার সিনিয়র সেখানে যাওয়ার জন্য তাকে পারমিশন দিয়ে দেয়। আমরা দেখতে পারি উইকেন্ডের জন্য প্রেসিডেন্ট তার লিভিং হাউসে পার্টির আয়োজন করেছে। ভেরোনা তার টিম নিয়ে সেখানে ঢুকে পড়ে। এ সময় আমরা দেখতে পারি যে ওয়েলস এবং ডেরেক বিকিপারকে কিভাবে থামানো যায় সেগুলো নিয়ে কথা বলছে। তাদের সাথেই তাদের হায়ার করা একটি ব্যক্তি রয়েছে, যে কিনা এর আগে একটি বিকিপারকে মারতে পেরেছিল। তবে মারতে পেরেছিল কিনা এটা তার সৌভাগ্য কে জানে, কারণ আর একটু হলে তো সে নিজেই মারা যেত। আমরা এখন তার যে পায়ের অবস্থা দেখছি সেটা সে বিকিপারই তৈরি করেছিল, অর্থাৎ সে বিকিপারকে মারতে গিয়ে তার এই পা হারাতে হয়েছে। এ সময় সে ব্যক্তি সবাইকে জানায় যে বিকিপারদের এত স্বাভাবিক মনে করো না, ভাগ্যের জোরে আমি তার হাত থেকে বেঁচে গেছি এবং তাকে আমি মারতে পেরেছি। তার অর্থ এই না যে এই বিকিপারকেও আমি মারতে পারবো। তাই এখন সৃষ্টিকর্তাকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই। আর এর মধ্যেই আমরা অ্যাডামকে দেখতে পারি। হাজার হাজার সিকিউরিটি গার্ডের মধ্যে দিয়ে সে কোনো রকম ম্যানহোলের ভিতর দিয়ে বের হয়ে এসে একটি গাড়ির নিচে লুকিয়ে পড়ে। এরপর দেখা যায় একটি স্পেশাল এজেন্ট যখন গাড়ির নিচে যেয়ে সে গাড়িটি মেরামত করতে যায়, ঠিক তখনই অ্যাডাম তাকে মেরে তার ড্রেস পরে বাইরে বেরিয়ে আসে। এরপরে আমরা দেখি সে বাড়ির বাইরে সে একটি বোম ফিট করে, তারপর ফর্মাল ড্রেস পরে সে হাউজের ভিতরে ঢুকে পড়ে। ড্যান এ সময় ওয়েলস এবং ডেরেককে কাছে ডেকে সবকিছুই জানতে চায়। ডেরেক তার মায়ের কাছে অনেক কিছুই ছাপিয়ে যায়, কারণ সে যে এত এত অন্যায় কাজ করে সেটা তার মা জানলে হয়তো তার উপর প্রচণ্ড রেগে যাবে। অন্যদিকে দেখা যায় অ্যাডাম তন্ন তন্ন করে ডেরেককে খুঁজে বেড়াচ্ছে। ডেরেককে সে কোনোভাবেই কোথাও খুঁজে পাচ্ছে না। তবে এ সময় ভেরোনা এবং সে কিলার তাকে দেখে ফেলে। অ্যাডাম তখন সেই রুম থেকে বাইরে বেরিয়ে আসে, তবে সে বেশি দূর যেতে পারে না। কিলার আর ভেরোনা মিলে তাকে গান পয়েন্টে নিয়ে নেয়। কিন্তু এ সময় অ্যাডাম সবকিছুই বুঝে ফেলে যে তাকে কিভাবে এখান থেকে বেরিয়ে আসতে হবে। তার সেট করা সেই বোমটি সেখানে সে ব্লাস্ট করে দেয়। সঙ্গে সঙ্গে বড় একটি বিস্ফোরণের মাধ্যমে সেখানে গন্ডগোল লেগে যায়।
এই ফাঁকে অ্যাডাম সেই কিলারের হাত থেকে বন্দুকটি নিয়ে তাকে সেখানেই মেরে ফেলে। এরপর এক এক করে সে সবাইকে মারতে মারতে সে ঘরের ভিতরে ঢুকতে থাকে। শেষমেশ অ্যাডাম প্রেসিডেন্টের রুমের দিকে রওনা হয়। ভেরোনা নিজেও তার পিছু লাগে। কিছুক্ষণের মধ্যেই অ্যাডামের সাথে ওয়েলসে দেখা হয়। ওয়েলস তখন নানা রকম কথার মাধ্যমে অ্যাডামকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই কোনো কাজ হয় না। অ্যাডাম এ সময় ওয়েলসের একটি আঙুল ভেঙে ফেলে। অন্যদিকে ডেরেক চারিদিকে গোলাগুলির আওয়াজ শুনে অনেক ভয় পেয়ে যায়, যার কারণে তার ভিতরে সেই পশুত্ব জেগে ওঠে। সে এ সময় প্রচণ্ড ভয় পেয়ে ড্রয়ার থেকে একটি গান বের করে নেয়। সে তার মার সাথে খারাপ ব্যবহার করতে করতে সেখানকার সিনিয়র এজেন্টকে সে মেরে ফেলে। এর মধ্যে অ্যাডাম দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। সঙ্গে সঙ্গে ভেরোনা সহ তার কলিগও ঢুকে পড়ে। তারা রীতিমতো অ্যাডামকে গান পয়েন্টে নিয়ে নেয়। অ্যাডাম এ সময় ডেরেককে টার্গেট করে, কিন্তু বেচারা ডেরেক এতটাই ভয় পেয়ে যায় যে সে তার মাকেই জিম্মি করে বসে। কারণ ডেরেক ভাবে যে অ্যাডাম এতটাও খারাপ না যে ডেরেককে মারার জন্য অ্যাডাম ডেরেকের মাকেই মেরে ফেলবে। কিন্তু এত কিছুর পরেও ডেরেক কোনোভাবেই অ্যাডামকে থামাতে পারছিল না, যেটা দেখে অ্যাডাম খুব কৌশলের সাথে ডেরেককে সেখানেই গুলি করে বসে। এরপর সে সোজা লাফ দিয়ে জানালা ভেঙে নিচে পড়ে যায়। তবে অ্যাডাম যখন দৌড়ে পালাচ্ছিল তখন ভেরোনা চাইলেই তাকে গুলি করতে পারত, কিন্তু ভেরোনা শেষ মুহূর্তে বুঝতে পারে যে অ্যাডাম আসলেও ভুল কোনো কিছুই করেনি। অ্যাডামের এই কাজগুলোর জন্য দরকার ছিল তাকে অ্যাওয়ার্ড দেওয়া, সেখানে তাকে গুলি করা কোনোভাবেই সাজে না। কিন্তু তার অ্যাওয়ার্ড দেওয়ার তো কোনো উপায় থাকে না, তবে তাকে ছেড়ে দেওয়ার মতো উপায় তার কাছে আছে। তাই কেউ কোনো কিছু বুঝে ওঠার আগেই সে অ্যাডামকে সেখান থেকে যেতে দেয়। এরপর অ্যাডাম ভেরোনার কাছ থেকে শেষ বিদায় নিয়ে সুইমিং ড্রেস পরে সোজা পানিতে ডুব দেয়। এর মধ্যেই শেষ হয়ে যায় আজকের এই সুন্দর গল্পটি। তো বন্ধুরা, আজকের এই গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। পাশাপাশি এই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। আর লাইক কমেন্টসের বিষয়টি আপনাদের কাছেই ছেড়ে দিলাম। তো যাই হোক, আজকের এই গল্পটি শেষ হওয়ার মধ্যে দিয়ে আমারও চলে যাওয়ার সময় হয়ে গেল। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।